বন্ধুরা, নাটকের শুরুতেই দেখা যায় রাতের বেলা বাড়ির উঠানে পরিবারের সবাই উপস্থিত। নিপার বড় বোন নিপাকে জিজ্ঞেস করল, এই নিপা, আম্মাকে ওষুধ খাওয়াইছিস? নিপা উত্তর দিল, ওষুধ তো খাওয়ার পরে। নিপার বড় বোন আবারও বলল, আর খাওয়ার আগেরটা? নিপা বলে, খাওয়ানো শেষ। বড় আপা স্বস্তির সুরে বলল, ভালো করছিস। পাশ থেকে নবাব মজা করে বলে উঠল, কি খেলা হবে নাকি? নিপা ছোট করে জবাব দিল, না। এরই মাঝে নিপার মা তার নাতনি ফাইজাকে ডাক দিয়ে বলল, এই নানুমণি, খাইতে যাইওন। খাইতে যাও। এরপর নিপার মা আবারও একটু বিরক্তি নিয়ে বলল, এই কি এর গান, কি এর খেলা হবে? হ্যাঁ, খাওন লয়ে বইয়া রইছি সবাই, এহানে গপসপ করতাছে, তোমরা খাইতে না বে? হ্যাঁ, ও বিআইন, খাইতে আইওন। স্যার কই? স্যারের খাওন লয়ে অপেক্ষা করতাছি, স্যার কই? তখন খাইরুল জবাব দিল, স্যার চলে গেছে। বড় আপা অবাক হয়ে বলল, না খেয়ে চলে গেছে? তখন নিপার আম্মাও অবাক হয়ে বলল, স্যার না খাইয়া চলে গেছে? ক্যারে, স্যারের কি কোনো জরুরি কাম পড়ছিল? খাইরুল শান্ত গলায় বলল, জি, জরুরি কাজ আছে তাই। আম্মা আক্ষেপ করে বলল, হায় হায়, স্যারের ল্যাগে আর কত তান খাওন বাইরে আমি বইয়া রইছি, স্যার গেলগা, কি এমন জরুরি কাম? তো তুমি চাইবা কোন সময়? খাইরুল তখন এমন একটা কথা বলল যা শুনে সবাই অবাক। সে বলল, আমি যাব না, আমি চাকরিটা ছাইরা দিছি। তখন খাইরুলের মা চমকে উঠে বলল, কি কস, তুই চাকরি ছাইরা দিছস? তখন নিপার আম্মাও বলল, চাকরি ছাড়ছস ক্যারে? 2 দিন পরে না তোমার বিয়া? খাইরুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাগ্যে থাকলে এরকম চাকরি আবার পামু। তখন নিপার আম্মা বোঝানোর চেষ্টা করল, আরে তোমার ভাগ্যগুণেই তো এরকম চাকরি পাইছিলা, এত্তটি টাকা বেতন, অত্ত ভালো অফিসের বস, মালিক। খাইরুল শুধু বলল, জি। নবাব তখন তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, খাইরুলের মনটা মনে হয় ভীষণ খারাপ। এ নিপা, তুই যা তো, ওর একটু সান্ত্বনা দে, আমি দেখতেছি। নিপার আম্মা কিছু বুঝতে না পেরে বলল, বুঝলাম না, চাকরিটাও ছাইরা দিছে, অফিসের বস না খাইয়া গেল গা, ঘটনা কি তারে? চলো বিআইন, খাইতে আয়েন। এ নিপা, খাইতে আয়, নানুমণি আইও। এরপর নিপার বড় বোন ওনার শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, আব্বা, খাবার দিছে। তারপরে নিপাকে বলল, আয়, আম্মাকে নিয়ে আয়। খাইরুলের মা তখন নিপাকে ফিসফিস করে বলল, নিপা, তুমি একটু খাইরুলের লগে নিরিবিলিতে কথা কইও, কেন চাকরিটা ছাড়ল, আর কি হইছে কইবা? এর পরের দৃশ্যে দেখা যায়, শহীদ মানে নিপার বড় আপার স্বামী একটু বিরক্তি নিয়ে বলল, আরে আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আসো। বড় আপা দরজা খুলতে খুলতে বলল, আরে খুলতেছি, এত রাতে আসলা, এত রাত হবে জানলে আসতা না, সকালবেলা আসতা। শহীদ বোঝানোর সুরে বলল, কি বলো তুমি, বাড়ির অবস্থা বোঝো না? আব্বা তো আমার উপর এমনিতেই রাগ হয়ে আছে, সব কিছুকে ম্যানেজ করে চলতে হয় না, ব্যালেন্স করে চলতে হয় না, না হলে তো সমস্যা। বড় আপা বলল, তোর সমস্যা মাথায় না নিলেই তো হয়। শহীদ তখন বলল, আরে আম্মার চিকিৎসার টাকাটা আমি বিজনেসে খাটাইছি, তুমি বুঝতে পারতেছ? নিপার বড় বোন তাকে আশ্বস্ত করে বলল, তা তো কি হয়েছে, খাটাইছো, টাকা আসলে দিয়ে দিবা। আর তুমিও তো একজন মানুষ, তাই না? এই যে সারাদিন পরিশ্রম করে আসছো, তোমার কথা ভাবতে হবে না? এরপর শহীদ বলে, আচ্ছা বাদ দাও, এবার যে বিজনেস করতেছি না, জাস্ট 7টা দিন ঘুরতে দাও, 3 গুণ প্রফিট। বড় আপা কৌতূহল নিয়ে বলল, তাই নাকি? প্রফিট আসবে, চিকিৎসার যে টাকাটা লাগে তার থেকে 10 লাখ টাকা বেশি দিয়ে দিবা, তাহলে দেখবা তুমি সবার আদরের হয়ে গেছো। তখন শহীদ বলে, তোমারও। শহীদ কথার মাঝখানে বলে উঠল, তোমার কিন্তু সারপ্রাইজ আছে একটা। আপনি পার বড় বোন আগ্রহ নিয়ে বলল, কি সারপ্রাইজ শহীদ, শুনতে চাও? বড় আপা বলল, বলো। শহীদ হেসে বলল, বললে তো আর সারপ্রাইজটা থাকে না, নিপার বড় বোন আপনার জন্য রাত জেগে বসে থাকতে থাকতে আমার সারপ্রাইজ শেষ, মানে এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না, তাই না? শহীদ মুচকি হেসে বলল, তাই নাকি, চলো। পরের দিন সকালের দৃশ্য, বারান্দায় পরিবারের সবাই বসে আছে। শহীদ তার মেয়ে ফাইজার সাথে মজা করে বলল, কি ফাইজা মামুনি, শুধু দাদুর সাথে গল্পগুজব করলেই হবে, ঢাকায় যেতে হবে না? তখন মেয়ে বলে, আর কয়দিন থাকি না প্লিজ। ফাইজার মা তখন বলে, কি বলে, স্কুল আছে না তোমার? ফাইজা আদুরে গলায় বলল, না, আমি স্কুলে যাব না। শহীদ তখন তার মাকে উদ্দেশ্য করে বলল, দেখছো তো আম্মা, দেখছো, তোমার আদর পেয়ে তোমার নাতনি তো তোমারে ছেলে যাইতেই চায় না। আম্মা বলল, আর কয়টা দিন থাকো, তোমরা থাকলে বাড়িটা খুশি খুশি লাগে। শহীদ একটু অসহায় গলায় বলল, আম্মা, থাকতে তো চাই, কিন্তু কি করব আম্মা, কাজের চাপ, প্রেশার, চাইলেও তো আর পারা যায় না। আম্মা আক্ষেপ করে বলল,
বিয়ের পর থেকেই তো পড়াশোনার জন্য আমার কাছ থেকে দূরে গেলা, আর তো আইলা না আমার বুকে। শহীদ সান্ত্বনা দিয়ে বলল, আম্মা আসবো আসবো, হাতের এই কাজগুলো শেষ করে একসাথে এসে অনেক দিন থেকে যাব, তাই না? কবে আসবা? আম্মা মন খারাপ করে বলল, আমি যদি নাই থাকি। শহীদের বউ একটু অভিমানের সুরে বলল, আম্মা আপনি কি উল্টাপাল্টা চিন্তা করতেছেন বলেন তো? শহীদের মা বলে, বয়স হয়েছে না, মানুষ কি চিরকাল থাকে? শহীদ পরিস্থিতি সামাল দিতে বলল, আম্মা কি বলো তুমি এগুলা? তোমার বয়স হয়েছে মানে? কত বয়স হয়েছে? তোমার বয়সী লোকজন ইউরোপ আমেরিকার ঘুরে বেড়াইতেছে, চাকরি বাকরি করতেছে, তোমার কোনো বয়সই হয় নাই আম্মা। ঠিক তখনই নবাব তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, দুলাভাই তুমি কি বোকা? আন্টির মনে যে ডাক দিয়েছে সেটা তুমি বোঝো না? আপা দুলাভাইকে বলো আমাকে দেখে কিছু শিখতে, দুলাভাইয়ের এখনও অনেক কিছু শেখা বাকি। দুলাভাই কিভাবে পারো তুমি তোমার আম্মাকে ছাড়া থাকতে? আমি তো আমার আম্মাকে ছাড়া একদিনও থাকতে পারি না, মনটা ছটফট ছটফট করে। বড় আপা রেগে গিয়ে বলল, নবাব যা তো এখান থেকে। নবাব যাওয়ার আগে বলল, আপা আমার এই মনটা জানতে চায় দুলাভাই কিভাবে তার আম্মার থেকে আলাদা থাকে। শহীদ তখন প্রসঙ্গ পাল্টাতে নিপাকে বলল, এই তুই ওষুধ খাওয়াবি না? আম্মারে ওষুধ খাওয়া, দাঁড়ায় আছিস কেন? এই নিপা আম্মার আর কি কি ওষুধ লাগবে বলিস, ওষুধগুলো আয়না রাখবো আর কি। এর পরের দৃশ্যে দেখতে পাই শহরে ফ্ল্যাটের শহীদের শাশুড়ি মানে নিপার আম্মা মাথা ধরে বিরক্ত হয়ে বলল, এই ভর দুপুরবেলা বেল বাজাইতেছে, মেজাজটা খারাপ লাগে। দরজা খুলতেই দেখা গেল তোয়ালে মাথায় দাঁড়িয়ে আছে বাড়ির দারোয়ান গফুর। গফুর বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম। নিপার আম্মা বলল, ওয়ালাইকুম আসসালাম, কিতা হইছে তোমার? বেন্নে বেলায় আইয়া বেল বাজাইতেছ? গফুর কাচুমাচু হয়ে বলল, একটা ইমার্জেন্সি কথা কইতে আইছি। নিপার আম্মা বলল, কি এমন ইমার্জেন্সি কথা যে সাত সকালে আইয়া প্যাচাল পারবা? গফুর তখন সরাসরি বলে দিল, আপনারে আমি পছন্দ করি না, এর লাইগা আপনারে অনেক কষ্ট দিয়া কথা কইছি, আপনার লগে অনেক বেয়াদবি করছি, নিজের গুণে মাফ কইরা দিয়েন। নিপার আম্মা অবাক হয়ে বলল, তুমি আমারে পছন্দ করো না? গফুর মাথা নেড়ে বলল, জি না, হাসা কথা কইলাম, এইটা আমার মনের কথা, আমি মিশা কথা কইতে পারতাম, পছন্দ করি না, কইতাম পছন্দ করি, আপনি খুশি হইতেন, কিন্তু আমি হেই মানুষ না, আমার মনে যেইডা মুখেও সেইডা। আর তাছাড়া ১১০ ডিগ্রি জ্বর, কখন মইরা যাই ঠিক নাই, মরার আগে হাসা কথাটা কইয়া যাই। নিপার আম্মা ধমক দিয়ে বলল, ফাইজলামি করো আমার লগে? ১১০ ডিগ্রি জ্বর লইয়া তুমি খাড়াই রইছ না? গফুর নির্লিপ্তভাবে বলল, ওই যে মাথায় জলপট্টি দিছি, এর লাইগে খাড়াই থাকতে পারতেছি, উপরের থিকা সবার কাছে মাফ চাইয়ে আইছি, আপনিও মাফ করে দিয়েন, আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। নিপার আম্মা তাকে থামিয়ে বলল, এই গফুর খাড়ায় হানে, মরণের আগে একটা কথা হ্যাঁসা কইরা কও চাই, কিল লাইগিয়া তুমি আমারে পছন্দ করো না, কিল লাইগিয়া? গফুর বলল, আপনি মানুষের মনে কষ্ট দেন, আপনি এমন কথা কন মানুষের কলিজা ফুটা হইয়া একদিক থেকে আরেক দিকে যায়, আসি, আসসালামু আলাইকুম। এর পরের দৃশ্যে দেখা যায় নিপা ফোনে কথা বলছে খায়রুলের সাথে। নিপা বলল, হ্যালো। খায়রুল ওপাশ থেকে বলল, হ্যালো, কেমন আছেন? নিপা বলল, আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? খায়রুল বলল, আছি আর কি। নিপা বলল, ফোনও তো দিতে পারেন। খায়রুল একটু লজ্জিত হয়ে বলল, ফোন দিব করে আর দেওয়া হয় নাই, বোঝেনি তো এই যে মার কাছে থাকতে হয়, অত সময় পাই না আসলে। নিপা বলল, আরে ইটস ওকে, আন্টি কেমন আছে? খায়রুল জানালো, মা আছে, ভালো আছে। নিপা জিজ্ঞেস করল, ঠিকঠাক ওষুধ খাচ্ছেন? খায়রুল বলল, ওষুধ তো খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার সময় মা আপনার কথা অনেক বলে। নিপা বলল, আন্টি আমাকে মিস করে না? খায়রুল হেসে বলল, হ্যাঁ, মিস করবে না, আপনি জানেন না মা আপনাকে কি পরিমাণ পছন্দ করে? নিপা আবেগ নিয়ে বলল, আমিও আন্টিকে অনেক মিস করছি। খায়রুল বলল, ঠিক আছে, মাকে বলে দিব। নিপা বলল, প্লিজ বলবেন। নিপা আবারও বলল খায়রুলকে, শোনেন, আমি আপনাকে কিছু টাকা পাঠাবো, সেটা কিভাবে পাঠাবো বললে ভালো হয়। খায়রুল সাথে সাথে বলল, আমার টাকা লাগবে না তো। নিপা জোর দিয়ে বলল, টাকা লাগবে তো, চলাফেরার জন্য তো একটা টাকা লাগে না, হাত খরচ, এখন তো আপনার কাছে নাই, আপনি আমার কাছ থেকে নেন প্লিজ। খায়রুল বলল, এখন আমার কিচ্ছু লাগবে না, আমি এখন গ্রামে আছি না। নিপা বলল, না লাগবে, আমি বলতেছি না, আপনি জাস্ট আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক এমন সময় রান্নাঘরে নবাব ঢুকল।
নিপা ফোনে বলতেই থাকল, আমার টাকা তো আপনারই টাকা, প্লিজ অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি। খায়রুল তখনও বলছে, না না, লাগবে না। নবাব নিপার কথা শুনে হাত বাড়িয়ে বলল, কি, দে, টাকা দে। নিপা বিরক্ত হয়ে বলল, আপনাকে না, আপনাকে না। নবাব কৌতূহলী হয়ে বলল, কার সাথে কথা বলছিস? খায়রুলের সাথে? দে, আমি একটু কথা বলি। নিপা ফোনে বলল, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ফোন রেখে সে নবাবকে বলল, কথা বলো তো, তোমাকে কে না করেছে কথা বলতে? এখানে আসছো কেন? নবাব বলল, আমি কি তোর জন্য আসছি নাকি? আমি আসছি ডিম সেদ্ধ করতে। নিপা সুযোগ পেয়ে বলল, তো করো। নবাব তখন নিপাকে বলে, যখন তুই আসছিস, তুই 2টা ডিম সিদ্ধ করে দে আমারে। নিপা বলে, আমি পারবো না। নবাব শর্ত দিল, তাহলে টাকাটা দে। নিপা বলল, কেন টাকা দিব? নবাব রেগে গিয়ে বলল, ওরে বাবা রে বাবা, ফোনের মধ্যে তো ঠিকই খায়রুলকে টাকা দিয়ে বিলাচ্ছিস। তখন নিপা নবাবকে বলল, আমার কাছে কোনো টাকা নাই, আর তুমি আর উনি এক না। নিপার উদ্দেশ্যে নবাব বলল, মাইয়া গো, এখনও তোর বিবাহ হয় নাই, এখনই তোর এত পরিবর্তন, খেল পিসাই গেছিস। ঠিক আছে, সমস্যা নাই, লাগবে না, আমি আম্মাকে বলে দিচ্ছি। নিপা ভয় পেয়ে বলল, আরে না ভাইয়া, দাঁড়াও, দিব টাকা। নবাব বলল, এই যে আমার ছোট্ট বোনটাকে, আমার বোনটা যে কতটা ভালো এটা আমি বুঝি না। টাকা দিব, কিন্তু টাকা তুমি আমার ব্যাগ থেকে চুরি করবা না। কথা শুনে নবাব বলে উঠল, ওরে, কেউ যদি টাকা দেয়, তার ব্যাগের থেকে কি টাকা চুরি করা যায়? তো দিলেই তো আমি চুরি করব না। 1,000 টাকা দিস, হ্যাঁ? নিপা রাজি হয়ে বলল, আচ্ছা দিবনে। নবাব আবারও বলল, আচ্ছা, তো 2টা ডিম সিদ্ধ করে দিস তো। আচ্ছা, দিচ্ছি, তুমি যাও তো। নবাব নিশ্চিত হতে চাইল, দিবি তো? নিপা বলল, দিচ্ছি তো বলছি, প্রমিস? প্রমিস, ওকে। এর পরের দৃশ্যে দেখা যায় শহীদ ফোনে কথা বলছে। তখন শহীদের বউ শহীদকে বলল, রেডি হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। শহীদ ব্যস্ত হয়ে বলল, নাস্তা খাবো না, অফিসে যেতে হবে। শহীদের বউ জিজ্ঞেস করল, কেন? শহীদ বলল, আরে তোমারে বললাম না যে কয়েকটা দিন কাজের প্রেসারে যাবে, সো আমি তো পারবো না। শহীদের বউ অবাক হয়ে বলল, তো নাস্তা খাবার সময় নেই তোমার? শহীদ জ্যাকেট পরতে পরতে বলল, অফিসে যেয়ে খেয়ে নিব, আর শোনো, তুমি গ্যাপে গ্যাপে বাড়িতে ফোন দিয়ে খোঁজ খবর রাখো। শহীদের বউ ভ্রু কুঁচকে বলল, কোথায়? শহীদ বলল, কোথায় কি? আমাদের বাড়িতে। আম্মারে যেই সিচুয়েশনে রেখে আসছি, আব্বা রেগে আছে। বুঝতে পারছো না সিচুয়েশনটা কি? এখন তুমি ছেলের বউ হিসেবে তোমার তো দায়িত্ব 24 ঘন্টা আম্মার সাথে থাকা। সেখানে তুমি যেহেতু নাই, তোমার অ্যাবসেন্সটা যেন শীতল থাকে, নরমাল থাকে, সো ম্যানেজ করে চলতে হবে তো। শহীদের বউ বলল, তুমি ফোন দিতে পারছো না? শহীদ বলল, আমার কথা বলো, আমি তো ফোন দিবই, আমি কাজে আছি না, একটা গ্যাপে ফোন দিব। আর তাছাড়া আম্মার টাকাটা জোগাড় না করে আমি আব্বাকে ফোন দিতে না, আমার লজ্জা লাগতেছে, কি করব বলো তো? শহীদের বউ রেগে গিয়ে বলল, আশ্চর্য তো, বাবার ছেলের সম্পর্ক কি টাকার সম্পর্ক? তুমি টাকা দিতে পারলেই তার ছেলে, আর না দিতে পারলে তার ছেলে না, এরকম কিছু? শহীদ বিরক্ত হয়ে বলল, তুমি না কি যে বলো না বলো, একটা নর্মাল জিনিস রে খালি প্যাঁচাইতেছ তুমি। তোমাকে আমি যেটা বললাম সেটা করো। শহীদের বউ কড়া গলায় বলল, আমাকে কিছু বলতে হবে না, আমি জানি আমার দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব পালন করেন। শহীদ শেষ কথা হিসেবে বলল, কিছু বললে যা শুরু করো, কিছুই বলা যায় না তোমায়। তখন শহীদের বউ বলে, নাস্তা খেয়ে যাবা? সকালবেলা উঠে নাস্তা বানাইছি, কিছুই বলা যাবে না, সব কিছু আমাকে শিখাই দিতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় খায়রুল তার অসুস্থ মায়ের পাশে বসে আছে। পাশে তার বাবাও চিন্তিত মুখে দাঁড়িয়ে। খায়রুল মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা, মা ঠিক হয়ে যাবে, দাঁড়াও, আমি তোমার মাথা একটু মাসাজ করে দিই। মা, এরকম করো না ছটফট, তুমি একটু রেস্ট করো মা, ঠিক হয়ে যাবে। ও বাবা, বাবা, মা ঠিক হয়ে যাবে। মা, কষ্ট হয় মা? খায়রুলের মা তখন বলে, খুব ব্যথা রে, খুব ব্যথা। মা যন্ত্রণার মাঝেই বলল, ভালো লাগে রে বাবা। এর পরের দৃশ্যে দেখা যায় ড্রয়িং রুমে নবাব হাউমাউ করে কাঁদছে। পরিবারের সবাই তাকে ঘিরে ধরেছে। নবাবকে দরজা খুলে দিয়ে নিপা অবাক হয়ে বলল, দাঁড়ায় আছো কেন? নবাব কাঁদতে কাঁদতে নিপাকে বলল, নিপা, তুই কি আমাকে দেখে কিছুটা বুঝতেছিস? নিপা কিছুই না বুঝে বলল, কি বুঝব? নবাব বলল, তুই বুঝবিও না। এরপর সে জোরে চিৎকার করে উঠল, আম্মাকে আর আপাকে ডাক দে। নিপা ভয় পেয়ে বলল, তুমি কি কাঁদতেছিস ভাইয়া? ততক্ষণে আম্মা ও বড় আপা দৌড়ে আসে। আম্মা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? কাঁদতেছস? কি হয়েছে? নবাব বড় আপাকে বলল, আপা, তুমি কি আমাকে দেখে কিছুটা বুঝতেছ? বড় আপা বলল, কি তা বুঝব?
নবাব আম্মাকে বলল, আম্মা, তুমি তো আমাকে দেখে বোঝো, তুমি সবাইকে বলে দাও আমার কি হয়েছে। আম্মা বলল, আমি তো কিচ্ছু জানি না, তোর কিতা হইছে। নবাব হতাশ হয়ে বলল, কেউ কিছুটা বোঝে না আমাকে দেখে। নবাবের আম্মা তখন ধমক দিয়ে বলল, বলবি তো কি হইছে, তোর কিছু হারাইনি গেছে, চিন্তায় কারি ধরছে। এস সাবাস, কেউ আছে, কিন্তু বিষয়টা এইরকমই বিষয়টা। নিপা তখন বলে ওঠে, কি হয়েছে তো বলো। মাও তখন বলে, চিন্তায় কারি ধইরা ব্যাগ টান লইয়া গেছে গা। নবাব তখন আসল ঘটনা বলল, আম্মা, রূপন্তীর কাছে আমি কট খেয়েছি আম্মা। তখন আম্মা ভ্রুকুচকে বলল, রূপন্তী? রূপন্তী কেরা? ফেক অ্যাকাউন্ট তোরে কিতা করছে? নবাব চোখ মুছে বলল, বিষয়টা বুঝার চেষ্টা করো, রূপন্তীর অ্যাকাউন্ট ফেক না, রূপন্তী ফেক। বড় আপা বলল, একই তো, ফেকই তো। মাও বলে, এখন কিতা হইছে ঘটনা খুইলা ক। নবাব স্বীকার করল, আমি নিপার ব্যাগ থেকে টাকা নিয়ে আমি রূপন্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম। নিপা রেগে গিয়ে বলল, আবার টাকা নিছো আমার ব্যাগ থেকে? তুমি সব সময় আমার ব্যাগ থেকে টাকা চুরি করস। নবাব প্রতিবাদ করে বলল, আর বিষয়টা বুঝার চেষ্টা কর, টাকা চুরি করেছিস কেন? আরে আমি কি ওর ব্যাগ থেকে টাকা চুরি করেছি এ কথা কি আমি একবারও বলেছি? আম্মা সবাইকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা তোরা থাম, হ্যাঁ থাম থাম, তারপরে কি হয়েছে? হের ব্যাগ থাইকা টেহা দিয়া তুই কিতা করছস? নবাব বলল, আমি রূপন্তীকে না জানিয়ে ওর জন্য একটা ফ্লাওয়ার কিনে ওর বাসার সামনে ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। বড় আপা রেগে বলল, থাপ্পড় দিব? তারপরে? নবাব কেঁদে দিয়ে বলল, সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি আম্মা। সবাই একসাথে বলে উঠল, কি হয়েছে তারপরে? নবাব করুণ সুরে বলল, দেখি যে সামনে দাঁড়িয়েছে, দেখি ওর হাজবেন্ড আর ওর ছোট্ট বেবি একসাথে শপিং করতে যাচ্ছে। আম্মার চোখ কপালে তুলে বলল, ম্যারিড? আম্মা, তোমার এই ছেলেটা এত বলদ কেন? তুই কি তা বিয়াইত্তা বেডিরে দেখতে গেছস? নবাব নিজেকে ডিফেন্ড করে বলল, আম্মা, আমি কি সবকিছু জেনেই বুঝেই ওকে ভালোবেসেছি, ওকে একসেপ্ট করেছি? আমি এতবার রিকোয়েস্ট করলাম, রূপন্তী, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করব, চলো এখনই আমি তোমাকে বিয়ে করব। ও এমন একটা ভান ধরেছে, ওর জামাইয়ের সামনে আমাকে চিনেই না, উল্টা আমাকে দৌড়ায়া জুতার বাড়ি দিয়েছে আম্মা। আম্মার রেগেমেগে বলল, নবাব, বলদ, মনটা কইতাছে তোরে আমি জুতা দিয়া দুইটা বাড়ি দেই। একে তো বিয়াইত্তা বেডি, সাহস কত বড়, তোরে জুতা দিয়া বাড়ি মারছে। ঠিকানা দে, আমি বেডিরে যায় জুতা দিয়া বাইরাইয়াম। নবাব কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমি ওকে ভালোবাসি, ওকে আঘাত করা যাবে বিদ্যা? আমি এই কষ্টের কথা আমি কাকে বলবো আম্মা? সইতে না পারতেছি, কইতে। প্লিজ আম্মা, লিভ মি অ্যালোন। তোমরা এই কথা আমার কাছে জিজ্ঞাসা করো না, আমি তোমাদেরকে এই লজ্জার কথা বলতে পারবো না। আম্মা বিরক্তি নিয়ে বলল, ও মা, লজ্জার কথা বেহায়াই কইয়া দিল, হে বলে বলতে পারবো না। তোরা আসস, জিদ দিয়ে আমার শরীরটা ফুইরা যায়। এর পরের দৃশ্যে দেখা যায় খায়রুল আর হোসেনকে। হোসেন খায়রুলকে পকেট থেকে কিছু টাকা বের করে বলল, ভাই, এখানে 40,000 টাকা আছে। আমি তো ভাই গরিব মানুষ, আমার সামর্থ্য থাকলে আমি আরও অনেক কিছু করবার পারতাম। মনটা চায় যে কলিজাটা ছিঁড়ে দিয়ে দিই। এই 40,000 টাকা আছে, এটা আপনি রাখেন। খায়রুল অবাক হয়ে বলল, ভাই, এটা কিসের টাকা? হোসেন বলল, এটা আমার জমানো টাকা। খায়রুল না করতে চাইল। হোসেন বলে, এখন কাকি অসুস্থ, নিজের মাকে সে কাকি বলছে সম্মানার্থে। টাকা পয়সা লাগতেছে, আপনি এই টাকাটা দিয়া কাকির চিকিৎসা করেন। হোসেন আবেগী হয়ে বলল, আপনি আমার ভাই না? আমি তো কাকির ছেলের মতোই, তো ছেলে হিসেবে যদি এই সময় যদি না আগাই, এটা হয় না ভাই, আপনারা রাখেন। খায়রুল টাকাটা হাতে নিয়ে ভারী গলায় বলল, শোনেন ভাই, মানুষ এত ভালো হয় সেটা আপনারা না দেখলে বোঝার উপায় নাই। হোসেন তখন বলে, ভাইরে, ছোটকালে বাপ হারাইছি তো, বাপ মার কেউ না থাকলে সন্তানের যে কিরকম লাগে, বুকটা ছিঁড়ে যায়, এটা যার হারাইছে সেই বোঝে। আমি চাই না আমার ভাই এই কষ্ট করুক, ওই কষ্ট পাক। আমি চাই যে কোনো মূল্যেও কাকি সুস্থ হোক, আমার ভাই যেন এই কষ্টটা না পায়। আমি তেমন কিছু করবার পারি নাই ভাই। আচ্ছা, এইটা আপনার হাওলাদ নিলাম, আপনি আমারে পরে দিয়া দিয়েন। খায়রুল চোখ মুছে বলল, ভাই, আপনি খালি আমার মার জন্য দোয়া কইরেন, আমার আর কিচ্ছু লাগবে না। আপনার মতো একটা ভালো মানুষের কাছ থেকে আমি যদি দোয়া পাই, আমার আর কিচ্ছু লাগবে না, আমার মা যেন সুস্থ হয়ে যায়। হোসেন খায়রুলকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি সবসময় দোয়া করি, আমার অন্তরের থেকে দোয়া করি,
এই টাকাটা রাখেন, এটা হাওলাত দিলাম, আপনি দিয়ে দিয়েন ভাই। আর আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করি কাকি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। খুব ভালো মানুষ কাকি। এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্বটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং ভিডিও শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে